ডক্টর, আপনি আমার সাথে একটু কেবিনের বাইরে চলুন। আপনার সাথে হৃদ সম্পর্কিত কিছু কথা বলার আছে। ডক্টর বাইরে যেতে হৃদের ফুফি ফুপা এগিয়ে আসে হৃদের দিকে আর হেনা খান থেকে ছাড়িয়ে নিয়ে তিনি আদুরি গলায় বলল, বাবা তোর অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? আর তুই তো বডিগার্ড ছাড়া কোথাও যাস না, তাহলে আজকে কেন গেলি? হলো তো বিপদ। আদুরি হাত বুলাতে বুলাতে পাশ থেকে আয়ান তার মাকে উদ্দেশ্য করে বলে উঠে, মা ওকে একটু বলতে দাও তো যে কি হয়েছে ওর সাথে। তোমরা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। তো ভাই হৃদকে উদ্দেশ্য করে বলতো একজাক্টলি কী হয়েছে তোর সাথে? অ্যাক্সিডেন্ট তো দেখে মনে হচ্ছে না, আমার তো অন্য কিছু মনে হচ্ছে। আশিক যখন আমায় কল করছিল তখন বুঝতে পারছিলাম না কি এটা হয়েছে। হয়তো ও আমাকে এত রাতে কল করতো না, তাই চুপচাপ না থেকে বল কি হয়েছে। হৃদকে সবাই নিয়ে ধরে আছে। হৃদ রাগীভাবে আশিকের দিকে তাকায়, কারণ হৃদ কখনই কোনো সমস্যা বলে বাসায় জানায় না ভুলো, কারণ ও কাউকে টেনশনে রাখতে চায় না। হৃদ কখনই ভুল কারো সাথে মিথ্যা বলে না, সে যাই হোক না কেন। তার এই মুহূর্তে তার ফ্যামিলিকে বলার জন্য কিছু নেই, তাই এই মুহূর্তে আশিককে চোখ রাঙাচ্ছে আর আশিক ভয়ে কাচুমাচু করছে। আয়ান হৃদের দৃষ্টি অনুসরণ করে পিছনে ফিরে আশিককে দেখে হালকা হেসে বলো, ওকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই, ও ওর কাজ করেছে মাত্র। আর ও আয়ানকে মাঝপথে থামতে হয়, কারণ তার চোখের সামনে মায়াকে দেখে অবাক হয়ে তার না বলা বাকি কথাগুলো কণ্ঠনালীতে আটকে যায়। হঠাৎ থামিয়ে যায় আর চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থেকে মায়ার দিকে আর বোঝার চেষ্টা করে যে মায়া দুটো এখানে কি করছে। ও তো এখানে নিজের রুমে থাকার কথা। তাহলে মায়া মিসেস হেনা খানকে দেখে খুশিতে জড়িয়ে ধরে টলমলে চোখে আর মিসেস হেনা খানের বুকে মুখ লুকান। আর হেনা খান মায়া এমন কাণ্ডে কিছু বুঝে উঠতে না পেরে মুহূর্তে চমকে যান। পরে মায়াকে দেখে এক হাত মায়া পিঠে আর অন্য হাত মায়ার মাথায় রাখে। পরে সাথে সাথে মায়াকে উত্তেজিত কণ্ঠে বলল, সোনা মা, তুমি এখানে কি করছিস? তোর তো এখন ফ্ল্যাটে থাকার কথা, তাই না? আর তুই এত ভয় পাচ্ছিস কেন? আমাকে বল কি হয়েছে তোর? দাদির কথায় মায়া নিজের মাথাটা বাঁকা করে দাদির বুকে চেপে রাখা বাঁকা চোখে হৃদের দিকে তাকায় ভয় ভয় নিয়ে। সাথে সাথে দুজনে আবার চোখাচোখি হয়ে যায়। মায়া ভয়ের সাথে সাথে চোখ নামিয়ে নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। হৃদকে মায়া প্রচণ্ড ভয় লাগে। মায়ার জন্য হৃদ মানে আতঙ্ক, তাই সে ভয় থেকে বাঁচার জন্য নিজের দাদির কাছে ত্রা দিয়েছে। কিন্তু মিসেস সেনা খানের কোনো কথায় উত্তর দিচ্ছে না, শুধু চুপ করে শুনে যাচ্ছে। মায়াকে ভয় পেতে দেখে মিসেস সেনা খান আরও উত্তেজিত হয়ে পাশে আশিককে ডেকে বলল, আশিকও এখানে আসলো কিভাবে? আর আমি তো ওকে না বলেছিলাম যে আমার সোনা মা আমার পারমিশন ছাড়া ঘর থেকে বের হতে না, তাহলে এখানেও আসলো কিভাবে? আশিক ভয়ে কাচুমাচু করেছে আর হৃদের দিকে তাকাচ্ছে। আশিককে অবস্থা দেখে ভুরু কুঁচকে আসে আয়ানের। তখনই হৃদ নিজের কাটা হাতটা একটু ছেড়ে নিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে মিসেস হেনা খানকে উদ্দেশ্য করে বলল, আমি গিয়েছিলাম তোমার সোনামার কাছে, তাই ও এখানে স্বাভাবিকভাবে। হৃদের কথা শুনে সবাই ভুরু কুঁচকে তাকায় হৃদের দিকে আর আয়ান আশিকের থেকে চোখ সরিয়ে হৃদের দিকে তাকায় সন্দেহ দৃষ্টিতে। আয়ান কিছু বলবে তার আগে মিসেস হেনা খান মায়াকে টেনে নিজের বুক থেকে উঠিয়ে মায়াকে ভালো করে দেখতে দেখতে বলল, সোনামা, তুই ঠিক আছিস তো? হৃদ তোকে কিছু করেনি তো? আর তোমার? মিসেস সেনা খান এর কথা শেষ করার আগে হৃদ মায়াকে নিজের কাছে টেনে নিয়ে আসে কেউ কিছু বুঝে ওঠার আগে এবং মায়ার হাত শক্ত করে চেপে ধরে হেনা খানের উদ্দেশ্য বলল, তোমার সোনামাকে এখানে
খাইয়ে ফেলিনি আমি, তবে খেয়ে ফেলবো যদি তোমার সোনামা আমার কথা না শোনে তো। আর অনেক রাত হয়েছে, তোমরা সবাই বাসায় যাও। আশিক সবাইকে বাসায় দিয়ে আয় তো। স্বাভাবিকভাবে হৃদের খাওয়ার কথাটা শুনে মায়া ভয়ে কান্না করে দেয় আর হৃদ থেকে নিজের হাতটা ছাড়ানোর জন্য নিজের হাতটা মুছতে থাকে। এতে হৃদ বড্ড সমস্যা হচ্ছে, তাই রাগীভাবে মায়ার দিকে তাকাতেই মায়া ভয়ে হাত ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দেয় আর চুপচাপ দাঁড়িয়ে কান্না করতে লাগে। আর হেনা খান এদিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে। হৃদের কথা শুনে আর মায়ের অবস্থা দেখে মিসেস হেনা খান তেলে বেগুনে জলে উঠে বলল, তোর সাহস তো কম না, তুই আমার সোনামার কাছে কেন গিয়েছিস? আর ও তোর কি এমন ক্ষতি করেছে যে তুই ওর সাথে এমন করছিস? আর তোর যদি ওর সাথে বিয়েটা নিয়ে সমস্যা হয় তো আমি তোকে এই বিয়ে থেকে মুক্তি দেব। তবে তো। মিসেস হেনা খানের বাকি কথা শেষ করার আগে হৃদ মায়াকে নিয়ে দরজার দিকে এগোতে লাগে আর তার দাদির দিকে না তাকিয়ে বলতে লাগলো, লাখপতি বোঝা পড়াটা আমাকে করতে দাও দাদি, আর বাকি রইল বিয়েটা নিয়ে। তো বিয়েটা করেছি তোমাদের ইচ্ছেতে, আর পরেরটা হবে আমার ইচ্ছেতে, তো তোমাদের এত না ভেবেও চলবে। হৃদ কথা শুনে কিছু বুঝতে না পেরে মিসেস হেনা খান দৌড়ে এসে হৃদের পথ আটকায়, মায়াকে নিজের কাছে টেনে নিয়ে আসতে চায়। তবে আগেই হৃদ মায়াকে নিজের কাছে টেনে নিয়ে আসে। এটা দেখে হেনা খান রাগীভাবে বলল, ওকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? ও তোর সাথে কোথাও যাবে না রে। তুই ওকে আমার কাছে দে বলছি। হাত বাড়িয়ে হৃদ মিসেস হেনা খানের এর কথা মায়াকে কোলে তুলে নিয়ে আর শান্তভাবে বলল, দাদি তুমি ভুলে যাচ্ছ, তোমার সোনা মা আমার বিয়ে করাবো, সে আমার সাথে যাবে। আর যদি তুমি আমাকে আটকাতে চাও তবে আমি তোমার সোনামাকে নিয়ে সারা জীবনের জন্য এখনই চলে যাব অনেক দূরে। তখন আমাকে বা তোমার সোনামাকে কাউকে আর খুঁজে পাবে না। তবে তুমি ভালো করে চেনো আমাকে। বলেই হৃদ মায়াকে কোলে করে বেরিয়ে যায়। হৃদের বেরিয়ে যাওয়া দেখে ভয় হু হু করে কান্না করে দেয় মায়া আর বলতে থাকলো, দাদি আমাকে বাঁচাও, আমি যাব না ওনার সাথে, আমাকে উনি খেয়ে ফেলবে দূরে কোথাও নিয়ে গিয়ে। দাদি দাদি প্লিজ ওনার থেকে আমাকে বাঁচাও। দাদি দাদি দাদাজান তুমি কই? আমাকে তোমরা ভিলেন নাতির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাও। দাদাজান দাদাজান। মায়া এমন চিৎকারে চাপা কান্না করে উঠল মিসেস হেনা খান, কিন্তু তিনি কিছুই করতে পারছে না, কারণ সে হৃদকে ছোট থেকেই চেনে। হৃদ খুব তীক্ষ্ণ মাইন্ড, আর হৃদের মাইন্ড কি চলে সে কাউকে কিছু বলে না, আর না বলার প্রয়োজন বোধ মনে করে। নিজের যা ভালো লাগে সেটাই করে। এখন যদি তিনি কিছু বলতে চায় হৃদ আর মায়া দুজনই হারাতে হবে তাই নীরব চোখের জল পড়ছে তার। এতক্ষণ নীরব দর্শকের মতোই সবটা শুনে যাচ্ছে দাঁতে দাঁত চেপে আয়ান। লাস্ট কথাগুলো শুনে এগিয়ে গিয়ে হৃদের পথে আটকে দাঁড়ায় আর শান্তভাবে হৃদকে উদ্দেশ্য করে বলল, মায়াকে নামা হৃদ, ও তোর সাথে কোথাও যাবে না, মায়া আমাদের সাথে যাবে। আর রইল মায়া তোর বউ, সেটা আর মাত্র কয়েকদিনের জন্য। এ বিষয়ে তোর সাথে পরে কথা বলবো আমরা। পাশে তাকিয়ে, নানুমা তুমি মায়াকে নিয়ে যাও। আয়ানের কথায় হৃদ মায়াকে নিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে হৃদের পরে কপাল কুঁচকে বলল, তোর কি মনে হয় আমি দূরে ছিলাম বলে ওর খবর আমি রাখিনি? আমার বউ। আই রিপিট। দু কদম এগিয়ে এসে আয়ানের সামনে দাঁড়িয়ে শান্তভাবে বলল, অ্যাগেন আই রিপিট, আমার বউ। দিনে কয় কদম হেঁটেছে তার হিসাব যদি আমার কাছে থাকে? বাকি সব তো পরের বিষয়। ওর সাথে জড়িত সকল বিষয় আমার জানা, এমনকি তোর সব কিছু। আর তোর না বলা কথাগুলোও আমি জানা। আর রইল ওর কথা, তাহলে একটু বুঝে আস্ত করে আয়ানকে বলল, ওকে আমি আমার অনুমতি ছাড়া এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ার পারমিশন দেইনি কখনো। সব কিছুই
আমার সামনে হয়েছে, আর নিজের বউকে যদি ছাড় না দেওয়া, বাকি সব তো পরের বিষয়। বলি সোজা হয়ে দাঁড়িয়ে মায়াকে নিয়ে এগোতে লাগলো। তখনই আয়ানের ডাক দিয়ে হৃদের কানে আসতে পিছনে ফিরে না তাকিয়ে সামনের দিকে হেঁটে যেতে যেতে আয়ানকে উদ্দেশ্য করে বলল, নো মোর ওয়ার্ড। আয়ান শান্তভাবে বলে হৃদ মায়াকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসে, আর সবাই হৃদের যাওয়ার দিকে শুধু তাকিয়ে আছে। হৃদ গাড়ির সামনে যেতেই হৃদের বডিগার্ড এসে পিছনের দরজা খুলে দেয়। পরে হৃদের এক প্রকার মায়াকে গাড়ির ভিতর ছুঁড়ে মারে। মায়া পিছনে ছিটে হুড়মি খেয়ে পড়ে এলোমেলোভাবে। মায়া নিজে ঠিক করার আগে হৃদ এসে ওর পাশে বসে পড়ে। তখনই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে অজানা গন্তব্যের দিকে, আর মায়া হৃদের ভয়ে জড়সড় হয়ে আছে। সিটে এক কোনায় গিয়ে গুটিসুটি মেরে বসে আছে, আর কোনো চোখ হৃদকে বারবার দেখছে আর ভয় পাচ্ছে। না জানে হৃদ এরপরে কী করে ওর সাথে, আর কোথায় নিয়ে যাচ্ছে ওকে। প্রচণ্ড ভয় সিটিয়ে আছে মায়া। একটু সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় হৃদকে উদ্দেশ্য করে বলে, আমি আর ভুল করব না, তবু আপনি আমাকে খাবেন না? আমি আর একটু বড় হয়ে নিই না, তারপর না হয় খেয়েন। দাদি বলে আমি নাকি ছোট, তাই ছোট মানুষে খেয়ে আপনি স্বাদ পাবেন না, তাই আর কি। আচ্ছা আপনি কি আমাকে টমের মতো করে টপ করে গিলে ফেলবেন? যেভাবে টম জেরিকে টপ করে গিলে ফেলে, পেটের ভিতরে রেখে দেয়, আবার পুনরায় বের করে দেয়। আর মায়ার কথা শেষ করার আগে হৃদ মায়ার দিকে না তাকিয়ে ফোন চালাতে চালাতে বলল, আমার ছোট মানুষ খেতে ভালো লাগে। ছোট মানুষ খাওয়ার স্বাদই আলাদা, তাই তো তোমাকে খাবো আমি আজকে। আর আমি তোমাকে গিলে ফেলবো ঠিকই, কিন্তু পুনরায় আবার বের করব না পেট থেকে। আজকে তুমি শেষ, গম্ভীরভাবে বলল। হৃদের কথা শুনে মায়া নিজের কষ্টটা চেপে রাখতে পারল না, হু হু করে কান্না করে দেয়, দু হাতে নিজের মুখ ঢেকে। হৃদ বিরক্ত নিয়ে তাকিয়ে খানিকটা রেগে বলল, তুমি কি চাও আমি তোমাকে এখনই খেয়ে ফেলি? তোমার কি আমার পেটে যাওয়ার তাড়া বেশি নাকি? আর যদি কান্না একটু আওয়াজ আমার কানে আসে তো আই শিওর আমি এখনই তোমাকে খেয়ে ফেলব। এখন তুমি বলো কি চাও? কাঁদতে কাঁদতে চেপে হৃদ কথা শুনে মায়া করুণ কণ্ঠে বলল, একটু পর তো আমাকে খেয়ে ফেলবেন, আপনার পেটে ভিতরে তো আমাকে পুড়ে ফেলবেন, তাই এখন একটু কেঁদে নিই। কাল তো আর কান্না করতে পারবো না, তাই এখন একটু আমার কষ্টের কান্নাটা কেঁদে নিই আগে, অশ্রুসিক্ত চোখে। বলেই মায়া নিজের কান্না মায়া মনোযোগ দিয়ে তার আগে হৃদের সোজাসাপটা উত্তর দেয়, কোনো কান্না চলবে না, ব্যাস। না মানে না, সোজা চুপচাপ বসে থাকো, কোনো কষ্ট কান্না চলবে না। জাস্ট শাটার ডাউন উইথ মাউথ, গেট ইট, ধমকের সুরে বলেই হৃদ নিজের কাজে মনোযোগ হলো ফোন টিপতে। আর মায়া হৃদের কথা শুনে নিজের কষ্টে কান্নাগুলো কাঁদতে পারছে না, তাই নীরবে চোখের জল ফেলছে। আর মায়া হৃদের ভয় সেটিয়ে আছে এবং নড়াচড়াও করছে না। হৃদের ভয়ে চুপচাপ থেকে নিজের মাথাটা নিজেই হাঁটুর মধ্যে গুজিয়ে নিয়ে কান্না করতে লাগলো। আর গাড়ি চলতে লাগলো অজানা গন্তব্য দেখে। মায়া যতটা বিচলিত, হৃদ ততটাই শান্ত। হৃদের মাথায় কী চলছে শুধু হৃদই জানে। মায়ার সাথে আজ কি হতে চলছে সেটা শুধু হৃদ জানে। মায়া এক রুমের কোনায় বসে দীর্ঘ 1 ঘন্টা যাবৎ কান্না করেই চলছে। দুঃখে কষ্টে আর ভয়ে সিটি আছে। মায়া হিচকি তুলে কান্না করেই চলছে, আর বারবার হাত দিয়ে চোখের পানি মুছতেছে, আর চোখে হৃদকে দেখছে। হৃদ মায়ার এমন কাণ্ড দীর্ঘ 1 ঘন্টা যাবৎ দেখেই চলছে। শান্ত দৃষ্টি রেখে মায়া ঠিক সামনে সোফায় আরাম করে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের কান্না ভরা ফোলা চোখ মুখের দিকে। হৃদ আরও কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মায়ার দিকে দৃষ্টি রেখে তার বডিগার্ড আসিফকে ডাক দেয়। চিৎকার করে। হৃদের ডাক শুনে মায়া মুহূর্তে কেঁপে ওঠে, আর সাথে সাথে রুমে ঢুকে আসিফ হতকম্ব হয়ে হৃদের সামনে যেতেই ডাক দেয়, ভাই। আসিফের ডাক কানে আসতে হৃদ আর
দৃষ্টি সরিয়ে আসিফের দিকে তাকায়। পরে ঝটপট উত্তরে আসিফকে উদ্দেশ্য করে বলল, আসিফ, তোর ভাবির জন্য একটা বড় পাতিলে করে ফুটন্ত গরম পানি আনবি আর অন্যটাতে ঠান্ডা পানি। আর তোর ভাবি থেকে বড় মোটা একটা লাঠি আনবি, বুঝেছিস? আর এই বউ, তোমার হাইট জানি কত? 5 ফুট না তুমি? মায়ের উদ্দেশ্য করে ভুরু কুঁচকে। হে তাই। আসিফ লাঠিটা যেন তোর ভাবি থেকে 2 ইঞ্চি বড় হয় এবং সাথে করে ধারালো বড় দেখে একটা ছুরি ও দিয়ে যা তোর ভাবির জন্য। আর আমার কাছে তো বন্দুক আছে। বউ চলবে না তোমার এতে? নাকি আরও লাগবে? আদুরি গলায় মায়া কোনো উত্তরে আশা না করে আবার আসিফকে ঝটপট তাড়া দিয়ে উদ্দেশ্য করে বলল, আসিফ, যত তাড়াতাড়ি, আমার অনেক ক্ষুধা লেগেছে। তোরা দেখছিস না অনেক রাত হয়ে গেছে? রাত 4:18 বাজে তো। যা তাড়াতাড়ি করে সবগুলো নিয়ে আয়। আসিফ হৃদের কথা কিছু বুঝতে না পেরে শুধু নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পরে এক পলক মায়াকে দেখে জিজ্ঞেস মতো করে হেঁটে চলে যায় হৃদের দেওয়া কাজ সম্পূর্ণ করতে। হৃদের কথা শুনে মায়া নিজেকে আরও গুটিয়ে নেয় ভয়ে। মায়া কান্নার বেগ আরও বেড়ে যায়, কিন্তু হৃদের ভয় নিজের 2 হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে লাগে। এবার হেঁচকির মাত্রা আরও বেড়ে যায়, যা মায়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক। হৃদ তার কথা শেষ করে মায়ের দিকে আবারও শান্ত দৃষ্টিতে নিক্ষেপ করে। পরে নিজের হাতে বন্দুকটা টেবিলের উপরে শব্দ করে রাখে। এতে মায়া আবারও কেঁপে ওঠে এবং হৃদ নিজের বন্দুকটা মায়ার সামনে ঘোরাতে থাকে। মায়ার দিকে তাকিয়ে থাকে। কেউ কিছু বলছে না। হৃদ কিছুক্ষণ তাকিয়ে পরে আসিফ রুমে প্রবেশ করে। স্থির গলায় ডাক দিয়ে বলো, ভাইয়া, জিনিসগুলো কই রাখবো? হৃদ আসিফের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, এতক্ষণ লাগে? তোর ভাবিকে কি কাঁদিয়ে শান্তি পাস নাকি? তাড়াতাড়ি ওইগুলো ওর সামনে রাখ। আর শোন, বাইরে থেকে দরজাটা লক করে দিস। আমি না রাখা পর্যন্ত কেউ যাতে ডিস্টার্ব না করে। এবার যা তুই। আসিফ এবার নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে যায় আর বাইরে থেকে হৃদকে রুমের দরজাটা লক করে দেয়। দরজা লক করতে হৃদ নিজের বন্দুকটা রেখে সবগুলো জিনিসে চোখ বোলায়। তারপর কিছুটা চিন্তার সুরে মায়াকে উদ্দেশ্য করে বলো, বউ, আগে তোমাকে কেটে ফুটন্ত গরম পানিতে ধুয়ে ভালো হবে, নাকি আগে ধুয়ে পরে ছুরি দিয়ে কাটলে ভালো হবে? কোনটা বলো তো? চিন্তা করে ছুরিটা স্লাইড করতে মায়া ভয়ে ভরকে আছে। এই বুঝি আজ তার শেষ দিন। হৃদ কি তাকে রান্না করা ছাড়াই খেয়ে ফেলবে গরম পানিতে ডুবিয়ে? ভাবতে মায়া দমটা আটকে আসছে। নিঃশ্বাসটা যেন আরও বন্ধ হয়ে গেছে। ঠিক মতো নিজেই নিঃশ্বাসটা নিতে পারছে না। হৃদ কিছু করার আগেই হয়তো মায়া নিজের ভয় আর নিঃশ্বাসের কারণে মারা যাবে এমন অবস্থায় আছে। মায়ার ভয়টা আরও এক ধাপ বাড়িয়ে দেয় হৃদের কথায়। হৃদ আবারও মায়াকে তাড়া দিয়ে বলো, বউ, নাকি বন্দুকটা ভালো হবে মারার জন্য? বলো তো। বন্দুকটা হাতে নিয়ে দেখতে দেখতে মায়া করুণভাবে হৃদের দিকে তাকিয়ে অসহায় ফেস করে, কিন্তু কোনো উত্তর দেয় না হৃদের কথা। স্থির বসে নিজের জায়গায় মায়া কোনো নড়াচড়া না দেখে হৃদ মায়ার দিকে চোখ তুলে তাকায়। পরে মায়ার অবস্থা দেখে শান্তভাবে ওকে হাতের ইশারায় কাছে ডেকে বলল, এদিকে এসো। এবার মায়ার কোনো পরিবর্তন না দেখে হৃদ কিছুটা ধমকের সুরে বলল, তুমি কি আমার কাছে আসবে, নাকি ছুরি দিয়ে তোমার পেটে আমি ফুটো করে দেব? কোনটা বলো? দাঁতে দাঁত চেপে হৃদের ধমকে মায়া কেঁপে ওঠে। ভয়ে হৃদের দিকে তাকিয়ে থেকে আস্তে করে উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসে হৃদের সামনে দাঁড়ায়। নিজের কান্না চেপে রাখার চেষ্টা করে। মায়া হৃদের সামনে আসতে হৃদ টেবিলের ওপর থেকে লাঠিটা নিয়ে উঠে দাঁড়িয়ে মায়ার সামনে। হৃদের এমন কাজে মায়া কেঁপে উঠে ভয়ে 2 কদম পিছিয়ে যায়। মায়া পিছনে যাওয়ার পায়েলের ঝনঝন শব্দ হৃদের কানে আসতেই ভুরু কুঁচকে আসে ওর। পরে এক পলক মায়াকে দেখে কিছু না বলে উল্টো করে ব্যাটের স্লাইডে দিয়ে বসে পড়ে। মায়ার দিকে তাকিয়ে থেকে চোখের ইশারা আর লাঠি দিয়ে গুঁতা দিয়ে জায়গা দেখে বলো, এখানে এসে দাঁড়াও চুপচাপ শান্তভাবে। মায়ের বাধ্য মেয়ের মতো হৃদের ইশারা করা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে পড়ে, মাথা নিচু করে
মায়ার সামনে আসতেই হৃদ হাতে থাকা লাঠিটা মাথা দিয়ে ফ্লোরে আস্তে করে বাড়ি দিয়ে শব্দ করে চলছে। আর এতে তার মায়ার ভয়ে বারবার কেঁপে উঠছে। হৃদ শান্ত গলায় মায়াকে বলল, আমাকে ভয় পাও? মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। গুড, বেশি বেশি করে ভয় পাবে, ঠিক আছে? আর ভয় পাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো। এবার হলো কি কি প্লেইং আছে তোমার পেটের ভিতর পালানোর জন্য? যদি বলো তো লাঠিটা দিয়ে, না লাঠিটা না দিয়ে ওইখানে যে ছুরিটা আছে ওটা দিয়ে তোমার হাতে পায়ের নখ এক একটা করে কাটবো আমি। দ্বিতীয়বার আরও প্রশ্ন করব না। এবার তাড়াতাড়ি করে পেট থেকে বের করো সব। তারা দিয়ে মায়া ভয়ে কাচুমাচু করে, কিছু বুঝতে না পেরে কাঁপা কাঁপা গলায় আস্তে করে বলল, কিসের পালানো প্লেইং? নাক টেনে হৃদ কিছুটা বিরক্তি নিয়ে বলো, তোমার সলিড পালানো প্লেইং বাড়ি থেকে। এখন বলো না যে তুমি কিছু জানো না? আমি সব শুনেছি। আর তোমার কি মনে হয় এত সোজা সব কিছু? আমার থেকে পালানোটা তোমার কাছে ইজি মনে হয়? ভুরু কুচকে মায়া হৃদের কথায় আমতা আমতা করে বলল, আশিক মিথ্যা কথা বলেছে আপনাকে। পাতানো ভাইটা না সবসময় এমন করে। দাদির সাথেও মিথ্যা বলে আমার নামে। সবসময় পটপট করে মিথ্যা বলে, আমাকে বলার সুযোগও দেয় না। এটা তো অন্যায়, তাই না? এই জন্য দাদিকে আমি বলেছিলাম যাতে ওর পাপ কাজ থেকে মুক্তি করে দিতে, চাকরি থেকে বের করে দিয়ে সবাইকে একসাথে। কিন্তু দাদি আমার কথা শোনেনি। এবার হলো তো আপনাকে পাতানো ভাইটা মিথ্যা বলেছে, সত্যি বলেছি আমি। অসহায় ফেস নিয়ে হৃদ মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলে ওঠে, আমি তোমাকে কখনো বললাম যে আশিক আমাকে বলেছে এসব কথা? আর যদি তোমাকে সুযোগ দেওয়া হয় তো তুমিও বুঝি মিথ্যা বলবে? মায়া নিজের মাথা উপর নিচ করে নাড়িয়ে সম্মতি জানায়। মানে সে সুযোগ পেলে বলতো। হৃদ কিছুটা উঁচু স্বরে বলে ওঠে, ইডিয়েট, তোমার পালানোটা এত সোজা নয়। আমি থাকতে তো নয়, তাই সব বাদ। খানিকটা থেমে আবারও বলো, অ্যাকচুয়ালি তোমার ভুলটা কোথায় জানো? আমার সামনে আসাটা সামনে আসাটা ফ্যাক্ট না, জ্বালানোটা ফ্যাক্ট। তোমাকে কবে দেখেছি জানো? আমাদের বিয়ের ঠিক 3 দিন পর সকাল বাগানের মধ্যে সবার সাথে হেসে কথা বলছিলে আর কিছু একটা করছিলে। আর তুমি আমায় কবে দেখেছো জানো? 2.5 মাস পর, তাও আবার মার্কেটে। তোমার ফোন ভেঙেছিলাম তখন। তোমার সাথে এমন করি কেন জানতে চাও না তুমি? তোমাকে সব জানাবো, কিন্তু তখন যখন তুমি নিজে আমার কাছে জানতে চাইবে, তার আগে নয়। আমার থেকে পালানোর রাস্তা আমি ঠিক সেই দিন বন্ধ করে দিয়েছিলাম সব ক্ষেত্রেই। তাই চাইলেও উঠতে পারবে না তুমি। সেই সব পথ বন্ধ তোমার জন্য। শান্ত সুরে হৃদ কিছুক্ষণ থেকে আবারও কৌতূহল চোখে মায়াকে বলো, আচ্ছা বিয়ের আগে কি কখনো কাউকে পছন্দ করতে মনে মনে? কারণ তোমার ছোট থেকেই পর্যন্ত আসার শখটা আমার জানা। প্রেম ভালোবাসা কি কখনো বুঝে উঠতে পারোনি তুমি? আর পারলে কি করে সারাদিন মায়ের আঁচল ধরে রাখলে? তো আর পারা যায় না, তাই না? আর পড়াশোনার কথা তো বাদই দিলাম। এখন বলো মনের কথাগুলো। আমার শখটা জানতে চাই। কি কাউকে পছন্দ করো মনে মনে? হৃদের কথাগুলো শুনে খুব সুন্দর করে নিজের মাথার উপর নিজ নাড়া, যার অর্থ হ্যাঁ তার পছন্দ আছে। পরে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলো, মনে মনে তা প্রকাশে পছন্দ করি। আমি ওদেরকে প্রেম করার জন্য দাদিও জানে। হৃদ রেগে চোখ মুখ শক্ত করে বলল, তোমার প্রেম করার জন্য কে কে আছে লিস্টে শুনি? একটু বলেন নামগুলো। দাঁতে দাঁত চেপে মায়া কিছুটা চিন্তার সুরে বলল, অনেকেই তো আছে দাদা যান, আশিক বাদে আমার বাকি 4 জন বডিগার্ড, ড্রাইভার কাকু, বাগানে কাজ করে 6 জন বাগান কাকু, বাড়ির ভিতরে আছে ভালো কাকু 2 জন, সেই কাকু, আর গেটের 2 জন দারোয়ান কাকু আছে লিস্টে। সবাইকে আমার পছন্দ, তাই ওদের সাথে। মায়ের কথা শুনে হৃদ খানিকটা রেগে বলো, পারফেক্ট, সব কয়টা চাকরি শেষ এবার। তা তোমার এত বড় লিস্টে থেকে 2 জনকে বাদ দিলে কেন? আশিক, আয়নকে। আর আমারটা না হয় বুঝলাম, কিন্তু ওরা বাদ পড়লো কেন লিস্ট থেকে? দাঁতে দাঁত চেপে হৃদের কথা মায়া সোজা সাপটা উত্তর দেয়, কিভাবে করব? ওনারা আমার ভাই, হয়তো আশিক আমার পাতানো ভাই, আর আয়ান ভাইয়া আমার এমনি ভাই, তাই ওদেরকে লিস্ট দিতে পারবো না।
আর প্রেম করতেও পারবো না তো। হৃদ মায়ের কথা শুনে একটা ভুরু উঁচু করে বলল, তোমার যাকে ভালো লাগবে সে সবার সাথে প্রেম করবে তুমি? হৃদের কথা শুনে আবারও খুব সুন্দর করে নিজের মাথাটা ওপর নিচ করে নাড়ার অর্থ, হ্যাঁ, তার পছন্দ হলে প্রেম করবে। মায়ের মাথা নাড়ানো দেখে হৃদ কিছুটা বিরক্ত নিয়ে বলল, সেই তা তো করবাই ইডিয়েট। এখন আমি ছুরিটা দিয়ে তোমার পেট ফুটো করে সব প্রেম বের করব তোমার পেট থেকে। পরে ওই গরম পানিটা তোমার শরীরে ঢালবো। পরে তোমাকে আমার পেটের পুরো ভালো হবে না বলো? ভুরু নাচিয়ে মায়া এতক্ষণ কান্না অফ থাকলো। এখন হৃদের কথাগুলো শুনে হু হু করে কান্না করে দেয় ভয়ে। আর কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমাকে খাবেন না, আমাকে আপনার পেটে পুরবেন না। ওইখানে আমার গরম লাগবে তো। আমি আর আপনাকে জ্বালাবো না, ঝগড়াও করবো না, সামনেও আসবো না, কিছু করবো না। তবু আমার পেটে ফুটো করে খাবেন না, আমার ভয় লাগে তো। হিচকি তুলে কান্না করতে করতে, তো আমি কি করব? আমি তো তোমাকে আজই খাবো। আমার অনেক ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ থেমে কিছু একটা চিন্তা ভাবনা করে আবারও হৃদ বলল, তোমাকে ছাড়তে পারি যদি আমাকে বলো যে তোমার রাগ উঠলে কি করো সবার সাথে, তাহলে আমি ঠিক করব তোমাকে ছাড়বো কিনা। ভুরু মায়া কান্না করতে করতে বলো, না আমি পারবো না দেখালে আপনি আরও রাগ করবেন আমার সাথে, পরে আমাকে এমনি এমনি টুস করে গিলে ফেলবেন তো। হৃদ মায়ের কথা শুনে রাগে রিরি করতে করতে দাঁড়িয়ে পড়ে। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, বলা লাগবে না, এখন এমনিতেই তোমার গিলে খাবো আমি, জাস্ট ওয়েট। বলে হৃদ যেন পা বাড়াতে টেবিলে রাখা ছুরিটার দিকে অমনি মায়া হালকা করে বসে হৃদের ওপর। মায়া হৃদের ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আকর্ষণ ঘটনা, হৃদ নিজেকে সামলে উঠতে পারেনি। মায়া এমন ঝাঁপিয়ে পড়ার জন্য হৃদ একদমই প্রস্তুতি ছিল না। মায়া হৃদের ওপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে হৃদ নিজের তাল সামলে রাখতে না পেরে মায়াকে নিয়ে পড়ে বিছানার ওপর। মায়া হৃদকে বুঝে ওঠার আগে হৃদের পেটে বসে পড়ে। পরে হৃদের এক হাতে চুল আর অন্য হাতে বাহু ধরে শক্ত করে চেপে গলা মুখ গুজে কামড় বসা লাগায় গালে। পরে একটু নিচে নেমে নিজের ডান হাতটা দিয়ে হৃদের শার্ট টেনে ধরে, পরপর তিনটা বুতাম ছিঁড়ে ফেলে খালি বুকে কামড়িয়ে ধরে। বুকে তীব্র ব্যথা। হৃদ মায়াকে উল্টো ঘুরে বিছানার সাথে চেপে ধরে। এবার মায়া নিচে আর হৃদ উপরে। হৃদ মায়াকে বিছানার সাথে চেপে ধরে রেখে এক পলক নিজের বুকের দিকে তাকিয়ে থেকে আবার মায়ার দিকে তাকায়। পরে বুড়ো কুচকে মায়াকে বলল, এটা কি ছিল? মায়া নিজেকে হৃদ থেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করতে হৃদ মায়ের হাত দুটো আরও চেপে ধরে বিছানার সাথে। মায়া অশ্রুসিক্ত চোখে কান্না মিশ্রিত গলায় বলে, কামড়। নাক টেনে টেনে হৃদ আবারও খানিকটা ঝুঁকে এসে মায়াকে বলো, তাই? আমি তো জানি না এটাকে যে কামড় বলে। তা তোমার কামড় খেয়ে আমার তো এখন কামড় খেলতে ইচ্ছে করছে। কি খাবো? মায়া ভীত গলায় কান্না করতে করতে বলো, আমি ইচ্ছে করে কামড় খাইনি তো, এমনি এমনি কামড় খেয়েছি। আপনি তো বলেছেন এমনি এমনি তুমি কামড়াকামড়ি করো নাকি? আর আমি কখন বললাম তোমাকে কামড়াতে? ভুরু কুচকে হৃদ, তখন বলেছেন তো। আর আমি কারোর সাথে রাগ করতে পারি না তো। ভাইয়ার সাথে কখনো ঝগড়া করতাম তখন ভাইয়াকে খেতাম রাগ করে, তাই তো আপনি বলাতে আপনাকে খেয়েছি। আর খাবো না, সত্যি বলেছি। নাক টেনে টেনে হৃদ মায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মায়া বাম হাতটা ছেড়ে দিল। পরে মায়ার গালে আতুরে হাত বুলাতে বুলাতে আরও অনেকটা ঝুঁকে ধীর গলায় বলল, তোমার এই কামড় স্পর্শ কতটা ভেঙে গুলিয়েছে আমায়, কতটা পুড়িয়েছে আমাকে জানো তুমি? আজও পোড়ায় তোমার দেওয়া স্পর্শ দাগ, আজও আছে আমার গলায়। মুছতে দেইনি, আমি বারবার ক্ষত করেছি। আমি সেই জায়গায় আমার তোমার কাছ থেকে আসলে কি চাই তা তো জানি না আমি। তবে তোমার কামড়ের স্পর্শে এতটা বুঝে গেছিলাম যে তোমাকে আমার প্রয়োজন। আর যা হোক, তোমাকে আমার কাছে আমার সাথে থাকতে হবে সারা জীবন। থাকবে তুমি বাধ্য? আমি বাধ্য করব তোমাকে। মায়া হৃদের কথা কিছু বুঝতে না পেরে ভয় ভয় নজর তাকিয়ে থেকে হৃদকে উদ্দেশ্য করে বলে, আমি দাদির কাছে যাব। আমি আপনার সাথে থাকতে চাই না, আপনাকে আমার ভালো লাগে না। আমি বাসায় যাব দাদা দাদির কাছে।
আমাকে দিয়ে আসুন। মায়া হৃদের সাথে থাকতে না চাওয়াটা যেন হৃদের শান্ত দৃষ্টি ভঙ্গিমা রাগে পরিণত হয়ে আসে মুহূর্তে। হৃদের আদুরি হাতটা শক্ত হয়ে আসে। মায়ার কথাগুলো শেষ করার সাথে সাথে তার কণ্ঠনালীটা বন্ধ হয়ে আসে মুহূর্তে। আটকে আসে, নিঃশ্বাসটাও ফেলতে পারছে না। মায়ার চোখে কানির বেয়ে জল গড়িয়ে পড়তে হৃদ প্রচণ্ড রেগে শক্ত গলায় বলল, আমার যা প্রয়োজন তা আমি নিজে নিয়ে নেব। কারো কাছে থেকে চাওয়াটা আমার হ্যাবিটে নেই। আর যেটা আমার তার দিকে কারো নজরও পড়তে দেয় না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি না আমার সাথে থাকার জন্য। আমি আমার কথা শুনিয়েছি তোমাকে। আর এই নিঃশ্বাসটাও আমার দমেই চলছে তোর। তাই অবাধ্য হওয়ার চেষ্টাও করবি না। তোকে পুড়িয়ে গুলিয়ে আবার নতুন করে তৈরি করব আমি, বুঝেছিস তুই? দাঁতে দাঁত চেপে বলে হৃদ মায়ার গলা ছেড়ে উঠে বসে। নিজের দুহাত দিয়ে মাথা চেপে ধরে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। মায়া হৃদ থেকে ছাড়া পেয়ে নিজের গলা হাত দিয়ে কাশতে থাকে। হাঁ করে নিজের আটকে থাকা নিঃশ্বাসটা নিয়ে নেয়। মায়া নিজের অবাঞ্ছিত অবস্থায় আরও অনেকটা সিটিয়ে যায় ভয়ে। হৃদকে এমনিতেই ভয় পায়, আর এখন হৃদ নিজের মায়ের ভয়টা আরও এক ধাপ বাড়িয়ে দেয় তার এমন কাজে। মায়া শোয়া অবস্থায় নিজের দুহাত মুখ ঢেকে শব্দ করে কান্না করতে লাগলো। মায়ার কান্নার শব্দ কানে আসতেই হৃদ তার ঘাড়ে ঘুরিয়ে মায়ার দিকে তাকায়। পড়ে মায়াকে এক ঝাটকায় শোয়া থেকে তুলে বসিয়ে আবার টেনে নিজের কোলের ওপর বসায়। মায়া ছাড়া পাওয়ার পর ছোটাছুটি করতে হৃদ মাথা দুটো চেপে ধরে নিজের পিছনে নিয়ে মায়াকে নিজের বুকের সাথে মেশায়। পরে মায়ার হাতে হৃদ পিছনে রেখে হৃদ নিজের দুহাত সামনে এনে এক হাত মায়ার পিঠে আর অন্য হাত মায়ার মাথা শক্ত করে চেপে ধরে রাখে নিজের বুকের মাঝে, যাতে করে মায়া কোনো নড়াচড়া করতে না পারে। হৃদ নিজেকে কিছুটা শান্ত রেখে মায়াকে বলল, আমি চাই না তোমার পাগলামোটা আমার রাগের নিচে চাপা পড়ুক। তুমি সব কিছু করতে পারবে, তবে সেটা আমাতেই সীমাবদ্ধ হতে হবে। তোমার শুরুটা আমি, শেষটাও আমি। তাই এমন কিছু করো না। করতে তো আমি নিজেও দিব না। তাই এমন কিছু বলো না যাতে তোমার সমস্যা হয়। হৃদ কিছুটা থেমে নিশ্চুপ নিজে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলল, আমার এখানে একদিন থাকবো, পরে বাসায় ফিরে যাব। আর তুমি এখন থেকে আমার সামনে থাকবে সবসময়, ওই ফ্ল্যাটে। আর তোমার থাকা হবে না। এবার সবটা আমি নিজেই বুঝে নেব। এখন চুপচাপ একটু ঘুমিয়ে পড়ো, আমি তোমার পাশে রুমে আছি বলে হৃদ মায়াকে কিছু বলতে না দিয়ে বিছানায় শুয়ে দিয়ে মায়ার চোখের পানি মুছে কিছু না বলে লাইট অফ করে দ্রুত উঠে রুম ত্যাগ করে নিজের রুমে চলে যায়। হৃদ চলে যাওয়ার পর মায়া বালিশে মুখ জড়িয়ে কান্না করতে লাগে। আর হৃদে করা সব কিছু মনে করতে মায়ের কান্নাটা যেন আরও বেড়ে যায়। মায়া সব কিছু থেকে মুক্তি পেতে চায়। হৃদ থেকে মুক্তি পেতে চায়, তার করা অত্যাচার মুক্তি পেতে চায়, সব কিছু থেকে ছুটে পালাতে চায়, অজানা রাজ্যে পাড়ি দিতে চায়, যেখানে হৃদ নামক কোথাও আতঙ্ক থাকবে না মায়ার জীবনে। হৃদ কি পারবে মায়াকে আটকাতে, নাকি মায়া লাঘব টানবে হৃদের এই দুটানা ফিলিংসের মধ্যে? সত্যি কি মায়া হারিয়ে যাবে, নাকি হৃদ মায়াকে আঁকড়ে ধরে রাখবে? সবটাই সময়ের সাথে বহমান। সময় তার গতিতে চলবে, আর তার সাথে চলবে মায়া, হৃদ ও আয়নের জীবন। নিজের রুমে ব্যালকনিতে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, দুহাত পকেটে গুজে আয়ন। দৃষ্টি তার ঘুরে অন্ধকারে দূর আকাশের শূন্যের মাঝে। যেখানে চোখ যায় সেখানে শুধু অন্ধকার আর অন্ধকার। নিস্তব্ধতা ছেয়ে আছে চারিদিক। তার সাথে আয়নের মনটা ভীষণতায় ঘেরা। আজ সব কিছু তার বিষাদে লাগছে, নিজেকেও ভারী ভারী মনে হচ্ছে। হৃদ মায়াকে নিয়ে যাওয়ার পর আয়ান কারো সাথে কোনো কথা না বলে হসপিটাল থেকে বের হয়ে এসে নিজের রুমে ঢুকে আর বের হয়নি, কারোর সাথে কথাও বলেনি। তখন থেকেই নিজের রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আয়ান, আর এক মনে কিছু একটা ভেবে চলছে। হৃদে আমার বউ বলার কথাটা মেনে নিতে পারছে না আয়ান। এই সামান্য একটা ছোট্ট কথা যেন আজ আয়ান হৃদকে থামাতে পারেনি, আর না পেরেছে মায়াকে হৃদের হাত থেকে মুক্ত করতে। এই কথাটি যেন আয়ানকে কুরে খাচ্ছে। আমার বউ, এই কথাটি কি সব? অন্য কিছু কি কোনো মূল্য নেই? বউ তো নিজেরই হয়, অন্য কারো অধিকার থাকে না, এতে আর থাকতে দেওয়া না।
বউ সম্পূর্ণ নিজের অধিকার, এজন্য হয়তো হৃদের কথা প্রতিবাদ করতে পারেনি। তাই এই সম্পর্কে লাঘব টানতে চায় আয়ান। যত তাড়াতাড়ি সম্ভব মায়াকে নিজের বউ বানাতে চায় আয়ান। অনেক হয়েছে এসব লুকোচুরি খেলা। এতদিন হৃদের ফিলিংস দাম দিয়ে এসেছে ভাই হিসেবে, কিন্তু একবারও মায়ার কথা চিন্তা করেনি। মায়ার ফিলিংস সম্পর্কে বা মায়া কী চায় কিছু জানতে চায়নি আয়ান। কিন্তু এইসব সবটা জানাবে আয়ান। মায়া হৃদকে চায় না, তাই মায়াকে কোনো কালে থাকতে দিবে না হৃদের সাথে। মায়াও সুখ চায়। আয়ান জানে হৃদ মায়ার সাথে খারাপ কিছু করবে না। এতে আয়ানের বিশ্বাস বিন্দুমাত্র কম নেই, বরং একটু বেশি আছে। কিন্তু সামান্য হলে হৃদ যদি রাগের বশে আবারও মায়াকে আঘাত করে, তখন আয়ান এমন সব চিন্তা ভাবনার মাঝে আরও কঠিন একটা কিছু সিদ্ধান্ত করল আয়ান, যার মাধ্যমে বদলাতে পারে মায়ার জীবন। এখন শুধু সময়ের পালা। সময় তা রং দেখাবে সময়ের সাথেই। ড্রয়িং রুমে রাজকীয় সোফায় আলিশান ভাবে বসে আছে হৃদ, পায়ের ওপর পা তুলে, এক হাতে তার বন্দুক যেটা দিয়ে কপালে স্লাইড করছে, অন্য হাতে সোফার উপর রাখা। তার সামনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মায়া। চোখ মুখে ভয় ছাপ স্পষ্ট, চোখ দুটো পানিতে টলটল। হৃদ মাকে ভয় দেখিয়ে এখানে দাঁড় করিয়ে রেখেছে। মায়া সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে এখানে দাঁড়িয়ে আছে দীর্ঘ 8 ঘন্টা যাবৎ হৃদের সামনে, কিন্তু হৃদের কোনো ভাবান্ত নেই। সে নিজেকে শান্ত রেখে হাতে থাকা বন্দুকটা নড়াচড়া করে দেখতে লাগলো। পরে হৃদ শান্ত দৃষ্টিতে বলি রেখে নিজের হাতে বন্দুকটা কপালে স্লাইড করতে করতে মায়াকে উদ্দেশ্য করে বলল, বেশি কথা বলা আমার পছন্দ না, আর না কাউকে বলতে দেওয়া। সো পয়েন্টে এই আসি। তোমার সামনে টেবিলের ওপর কিছু পেপারস আছে, ওইগুলোর মধ্যে তোমার সাইন লাগবে, তাই সুন্দর করে সাইন করে দাও। কোনো কথা না বলে কিছুক্ষণ থেকে মায়ার দিকে তাকায়। মায়াকে কাচুমাচু করতে দেখে সোজা হয়ে বসে ভুরু কুঁচকে আবারও বলল, কি কথা বলতে চাও বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। তোমার একটা কথার সাথে একটা করে গুলি ফিরি। এবার তাড়াতাড়ি করে সাইনগুলো করে দাও। সোফায় হেলান দিয়ে বসতে বসতে মায়া হৃদের ভয়ে আশেপাশে সবার দিকে তাকাচ্ছে, অসহায় এর মতো। চেনা পরিচিত কারো মুখ খুঁজে চলছে নিজেকে হৃদের থেকে বাঁচানোর জন্য, আর এদিক ওদিক তাকাচ্ছে বারবার টলটলে চোখে। হৃদ মায়ের মনের অবস্থা বুঝতে পেরে পাশে থাকা আসিফকে উদ্দেশ্য করে বলল, আসিফ, তুই সবাইকে নিয়ে বাহিরে যা তো। তোর ভাবি আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাচ্ছে, তাই না বউ? মায়াকে দেখে তাই তুই সবাইকে নিয়ে বাহিরে যা, আর শোন, মেন দরজার বাইরে থেকে লক করিস। আসিফ হৃদের বলার সাথে সাথে সকল গার্ডের বাংলোর সকল সার্ভেন্ট নিয়ে বাইরে প্রস্থান করে দ্রুত সাথে, আর মেইন দরজাও লক করে দেয়। সবাই বাইরে যেতে হৃদ মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, তো ম্যাডাম, সবাই তো চলে গেল, এখন কি আরও পাগলামি করবেন নাকি? শেষ হয়ে গেছে আপনার পাগলামি কোনটা? ভুরু নাচিয়ে সবাই চলে যাওয়ার মায়া কিছু বলতে পারেনি, শুধু অসহায় এক মতো চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। এতক্ষণে সবার সামনে দাঁড়িয়ে থাকাতে যতটা না ভয় কাজ করেছিল, এবার মায়াকে রেখে সবাই চলে যাওয়াতে ভয়টা যেন মায়াকে জেগে বসেছে। এবার শুধু মায়া আর হৃদ একা। হৃদ যদি মায়াকে কিছু করে ফেলে, কে বাঁচাবে মায়াকে? এসব ভাবতেই মায়ার চোখ থেকে নীরবে অঝরধারায় জল পড়তে লাগলো, আর সেটা মায়া বারবার নিজের হাত দিয়ে মুছতে লাগলো মাথা নিচু করে, কিন্তু জায়গা থেকে কোনো নড়াচড়া করছে না, তাই দাঁড়িয়ে আছে মায়া কোনো ভাবান্তর না দেখে হৃদ ভুরু কুঁচকে মায়াকে কিছুক্ষণ দেখে সোজা হয়ে বসে টেবিলের ওপর রাখা পেপারসগুলো মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলো, তো ম্যাডাম কি জানতে চাই এই পেপারগুলো কিসের? এটা আমার মুক্তিপত্র বলতে পারো। আমার থেকে তোমার নাম মুক্তি চাই, এইগুলো তোমার মুক্তিপত্র। এই পেপারগুলোর মধ্যে লেখা আছে যে আমি তোমাকে আর ভয় দেখাবো না, তোমাকে দাদা দাদির কাছে দিয়ে আসবো আজকের ভিতর। এখন তুমি সাইন করে দিলে তোমার মুক্তি পাওয়াটা কনফার্ম হয়ে যেত। আর কি এখন বলো, সাইনটা করে বাসা যাবে না করে এখানেই থাকবে? আমার কি? হৃদকে আর কিছুই বলতে হয়নি, কারণ মায়া হৃদের সামনে হাস্যোজ্জ্বল দৃষ্টি রেখে
হাসি মুখে কলম হাতে নিয়ে বসে আছে। চোর জল ঠোঁটে, প্রাপ্তি হাসি, চোখ মুখ খুশিতে ঝকঝক করছে। সেই হাসিটা বজায় রেখে মায়া হৃদকে বলল, আমি সবগুলো সাইন করে দিলে আপনি আমাকে আর মারবেন না তো? আমি বাসায় ফিরে যেতে পারবো? আপনি বলেন কোথায় কোথায় সাইন করতে হবে আমাকে। হৃদ মায়ার কোনো কথার উত্তর না দিয়ে একটা একটা করে পেপারসগুলোর মধ্যে মায়ার সাইন করিয়ে নেয়। পরে পেপারসগুলো ভালো করে চোখ বুলিয়ে মায়ার দিকে এক পলক তাকিয়ে মায়াকে কিছু না বলে অপুর নিচে রুমের দিকে পা বাড়ায় পেপারসগুলো নিয়ে। বাংলোর সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে হৃদ। মনের মধ্যে হাজারো চিন্তা ভাবনা। হৃদ কীভাবে, একমাত্র হৃদই জানে আজকে মায়ার সাথে যা করেছে তা করা জরুরি ছিল, আর জরুরি থাকলেও সেটা করতো হৃদ। আজকের পর হয়তো মায়ার দেহটার সাথে সাথে নিঃশ্বাসটাও এখন হৃদের নামে করা, যেটা মায়া নিজেও জানে না।